ওয়েলকাম টু বোস টিউটোরিয়াল। তোমাদের কার্চপসের লয়ের আরও নতুন কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমার কমেন্ট বক্সে রাজু চ্যাটার্জি একজন কমেন্টও করেছেন যে এই ব্যাটারি এবং কারেন্টের রোটেশন যে ব্যাপারটা সেই ব্যাপারটা আরেকবার বলে দিতে, সেই ব্যাপারটা আমি আরেকবার তোমাদের সামনে উপস্থাপনা করছি। প্রথমেই আগে আমি একটুখানি অন্য কালিতে প্রথমেই রোটেশনটা দেখিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এইটা আমার হচ্ছে লুপ 1 আর এইটা হচ্ছে, আমি একটু অন্য কালিতে লিখছি, এটা হচ্ছে লুপ 2, এটা হচ্ছে আমার লুপ 3। প্রথম কারেন্টের রোটেশনটা আমি এইটাকে যদি আইডিয়াল ধরে নিই তাহলে এইটা আমার একটা রোটেশন I1, এইটা যদি আরেকটা আইডিয়াল কন্ডিশন 2 নাম্বারে যদি ধরে নিই তাহলে এটা I2, আর যদি এই লুপে এটাকেও আমি আইডিয়াল ধরে নিই তাহলে এটা আমার দাঁড়াচ্ছে I3 কারেন্ট। এবার আমাকে করতে হবে কি, এই যে রোটেশনগুলোকে আমাকে একটু নিজে বুঝে নিতে হবে, নইলে আমি কোথায় প্লাস করব আর কোথায় মাইনাস করব সেটা কিন্তু আমার একটু বোঝার দরকার আছে। দেখো এই দিকে যখন I1 ঘুরছে তখন এই দিকে হচ্ছে I1, নিজের দিকে লিখে নিতে পারো তাহলে সুবিধা হবে। এই দিকে যখন I2 তখন এই দেখো লিখে নিলাম I2, তার মানে এই দিকে যখন যাচ্ছে তখন I1 I2 একই দিকে যাচ্ছে। আবার I3 কোন দিকে যাচ্ছে, এই দেখো এই দিকে, এই দেখো I3, তাহলে I3, তাহলে I2 I3 কিন্তু একই অভিমুখে, I1 I2 একই অভিমুখে। তার মানে কোনো একটা লুপের সাথে কোনো একটা লুপ যখন সংযোগ হবে তখন I1 I2 যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে যোগ হবে, I2 I3 যেখানে যেখানে থাকবে সেটা I2 I3 যোগ হবে, আর I1 I3 যেখানে যেখানে লুপে পড়বে সেখানে I1 আর I3 বিপরীত দিকে আছে তখন সেটা মাইনাস হবে। আমরা এখানে আইডিয়াল কন্ডিশন ধরে প্রথমে এইভাবে আগে আমি জিনিসটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে রোটেশনটা হবে। দেখো এটা রোটেশন এদিকে, এটা রোটেশন এদিকে, এটা রোটেশন এদিকে। এবার আমি লুপ অনুযায়ী একটা লুপ করে প্রথম লুপের ক্ষেত্রে আমি আগে বের করার চেষ্টা করি। প্রথম লুপে দেখো 5 ইকুয়াল টু, আমি কি বলেছি I1 আর I2, দেখো এই লুপের মাথা হচ্ছে I1, কিন্তু I1 I2 কোন দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। আমি কিন্তু আগের দিনের যে সমস্ত অঙ্ক করিয়েছি তাতে কিন্তু আমাকে খুব সহজেই আমি বুঝে নিয়েছি যে এটার বিপরীতে এটা, সুতরাং এটা হলো মাথা। কেন মাথা ধরলাম তার কিন্তু ব্যাখ্যা কিন্তু আমরা এইভাবে দিই, এবং এইটা বারবার তো পরীক্ষার সময় করা সম্ভব না, এটা আমরা চিন্তা ভাবনা করে চটপট করে অঙ্কটা করে দিই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 5 ইকুয়াল টু I1 প্লাস I2 ইন্টু 2 প্লাস I1 মাইনাস I3। দেখো I1কে মাথা ধরেছি, I1 মাইনাস I3 লিখছি, সেই জন্য I3 মাইনাস I1 লিখছি না, যেহেতু উল্টো দিকে আছে সেহেতু মাইনাস, আর I1 I2 যেহেতু যোগ আছে সেহেতু যোগ করে দিলাম ইন্টু 2, তাহলে এই 2 ওহম এই 2 ওহম, এই দেখো I1 I2-র জন্য 2 ওহম, I1 I3-র জন্য 2 ওহম। এইভাবে যদি আমি এটা সলভ করি, এটা তাহলে 2 2 4, তাহলে 4I1 প্লাস 2I2 মাইনাস 2I3। এটা হলো লুপ 1 এর ক্ষেত্রে সলিউশন। এবার লুপ 2 এর ক্ষেত্রে সলিউশন, এটাকে আমি লুপ 1 নাম দিচ্ছি, যদি কারোর অসুবিধা হয় তো বুঝতে। এটা লুপ 2, তাহলে লুপ 2-র ক্ষেত্রে এটা এই যে 2 নাম্বার লুপ, তাহলে কত আইডিয়াল ধরেছি কোনটাকে, এই 10 ভোল্টের ব্যাটারিটাকে, তাহলে 10 ইকুয়াল টু 3I2 প্লাস 2I2 প্লাস I1 প্লাস 1, এই যে 1 ওহমের জন্য I2 প্লাস I3। এইভাবে ক্যালকুলেশনটা করলাম, তাহলে এখান থেকে কি বেরোলো, 6I2 প্লাস 2I1 প্লাস I3। দেখো I2 আর I3 একই দিকে ছিল, যোগ হলো, I2 I1 একই দিকে ছিল, যোগ হলো। এবার দেখো আমরা লুপ 3 এর কথা ভাবছি, তাহলে 3 এ কি হবে, 10 ইকুয়াল টু 3I3 প্লাস 2I3 আর I1 অপোজিটে আছে, তাহলে I3 মাথা, তাহলে I3 মাইনাস I1 প্লাস I3 প্লাস I2, 3 আর 2 একই দিকে আছে, ইন্টু 1 ওহমের জন্য, এই যে 1 ওহমের জন্য এটাকে আমরা হিসাব করে নিলাম। এবার তাহলে এইখান থেকে যদি একটুখানি আমি ওপরের দিকে তুলছি, যদি তোমাদের একটু ছবিটা দেখতে অসুবিধা হবে, আর কিছুই না, এখন খালি করতে হবে এইটা, আর এইখান থেকে বেরোবে হচ্ছে 6I3 মাইনাস 2I1 প্লাস I2। এই যে তিনটে সলিউশন বেরোলো I1 I2 I3 দিয়ে, তোমরা লুপ 1 লুপ 2 লুপ 3-র জন্য তোমরা ক্র্যামাক্স রুল অ্যাপ্লাই করতে পারো। আমি ক্যালকুলেশনটা যদিও অনেকটা সময় লাগবে তবুও দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ক্র্যামাক্স রুল সহজে অ্যাপ্লাই করে এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবে। আচ্ছা, প্রথমেই দেখো এইটা আর এইটা, এই দুটো সমীকরণ আমি একটু অন্য কালি ব্যবহার করছি,
এই দুটো সমীকরণ জাস্ট যদি তুমি যোগ করে দাও তাহলে কি বেরোবে সেটা দেখো। এইটা আর এইটা কেটে যাবে, দেখো এই টার্মটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি 20 ইকুয়াল টু 7i2 প্লাস 7i3, এটা থাকলো। আবার দেখো যদি আমি এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা, এই দুটো সমীকরণের কথা ভাবছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সমীকরণটা দেখো, এখানে 2 3 দিয়ে সমীকরণ বেরিয়েছি, তাহলে এইখানেও 2 3গুলো রাখতে হবে আর আইটা কেটে যাবে। তাহলে আমি যদি এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 20 ইকুয়াল টু 6i2, 6 হবে না 12 হবে, 2 দিয়ে গুণ করছি, এই সমীকরণটাকে 2 ইন্টু করছি, তাহলে 12i2 প্লাস 4i1 প্লাস 2i3। এবার এই সমীকরণটাকে এখানে বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে হবে 5, এই যে এই সমীকরণটাকে নিয়ে আসছি, এই সমীকরণটাকে আমি এইখানে বসিয়ে দিলাম, আমি একটুখানি ডিফোকাস্ট হয়ে করে যাচ্ছে। এ দেখো 5 ইকুয়াল টু 2i2 প্লাস 4i1 মাইনাস 2i3। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা চট করে সলভ করে নিই তাহলে বেরোবে এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস 10i2 প্লাস 4i3, এটা তখন হয়ে যাচ্ছে প্লাস, এখানটা মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, আর এটা মাইনাস বলে এটা কেটে বেরিয়ে গেল। এবার দেখো এই সলিউশনটা আর এই সলিউশনটা কিভাবে করব। আমি এই সলিউশনটা এইখানে আমি লিখে ফেললাম প্রথমে, 15 ইকুয়াল টু 10i2 প্লাস 4i3, এইটাকে আমি গুণ করলাম 4 দিয়ে, এইটাকে গুণ করলাম 7 দিয়ে, কি সলিউশন পেলাম 80 ইকুয়াল টু 28i2 প্লাস 28i3। ঠিক আছে, এইবার একটুখানি ভালো করে খেয়াল করে দেখো যে এই জিনিসটা তখন কি দাঁড়াবে, এই জিনিসটা তখন দাঁড়াবে 105 ইকুয়াল টু 70i2 প্লাস 28i3, এটা বিয়োগ করে নাও, বিয়োগ করলে মাইনাস 25 ইকুয়াল টু মাইনাস 42i2, তাহলে i2র মানে কত দাঁড়ালো 25/42, এটা দাঁড়াবে মোটামুটি 0.595 অ্যাম্পিয়ার, এটা ক্যালকুলেশন করলেই দেখতে পাবে, এটা মোটামুটি 0.6 অ্যাম্পিয়ার আমরা বলে নিতে পারি। তাহলে আমি একদম অঙ্কটাকে পুরো ফোকাসে আনছি এবার, নইলে তোমরা এর পরের ক্যালকুলেশনটা বুঝতে একটু তোমাদের অসুবিধা হবে। দেখো এইটা ছিল তোমাদের টোটাল ফোকাসের অঙ্কটা, ঠিক আছে। এবার আমি এই i2 মানে কি বের করলাম সেইটা এবার দেখে নাও। এই যে i2 যেটা বের করলাম সেই i2টা তুমি এবার অন্যান্য সলিউশনগুলোতে বসাও। যেমন প্রথমেই যে এই যে সলিউশনটা পেয়েছিলাম এই জায়গাটাতে বসাও, বসালে কি পাবে 15 ইকুয়াল টু 10i2 প্লাস 4i3, এখানে তুমি বসাও, তাহলে 15 ইকুয়াল টু 10 ইন্টু 0.6 প্লাস 4i3, এখান থেকে i3-র মান বেরোবে 2.26, এটা অ্যাম্পিয়ার এককে। এবার i2-র মান বের করতে চাও, একদম প্রথম সমীকরণে চলে যাও, এই সমীকরণে চলে যাও, মানে আমরা চেষ্টা করব যত সহজ সমীকরণে বের করার। 5 ইকুয়াল টু 4i1 প্লাস 2i2 মাইনাস 2i3, 2টা পরিষ্কার করে লেখা হলো না, -2। এবার এইখানে যদি তুমি i1 আর i2-র মানটা বসাও, যে 5 ইকুয়াল টু 4i1 প্লাস 2 ইন্টু 0.6 মাইনাস 2 ইন্টু 2.26, এইখান থেকে যদি আমরা i1-এর মানটা বার করি, i1-এর মান দাঁড়াবে হচ্ছে 2.08 অ্যাম্পিয়ার, এটা তোমরা একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। এবার এই পুরো চিত্রটাকে আমাদের আর একটু ক্লিয়ার করতে হবে। কেন? দেখো i1, এবার যদি তুমি i1 i2 i3 হিসাব করো তাহলে প্রত্যেকটা আমি পথ ধরে ধরে হিসাব করব। প্রথম পথ দেখো বিসি পথে বলেছে, বিসি পথে কোনটা গেছে, বিসি পথে দেখো i2 তড়িৎ প্রবাহটা গেছে, তাহলে i2 তড়িৎ প্রবাহটা কত 0.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার এবি পথ দেখো, এবি পথে কোন কারেন্ট গেছে,
দেখো I3 কারেন্ট গেছে, I3 মানে কত একটু আগেই বের করলে 2.26 অ্যাম্পিয়ার। তারপরে দেখো সিডি পথে গেছে, সিডি পথে কোন কারেন্ট গেছে, সিডিটা দেখো সি আর ডি, সিডি পথে I1 আর I2-র মুভমেন্ট কিন্তু I1 প্লাস I2, কারণ এরা একই অভিমুখে যাচ্ছে। তাহলে I1 কত পেয়েছি, I1 পেয়েছি 2.08 প্লাস I2 কত পেয়েছি 0.6, তাহলে 2.68 অ্যাম্পিয়ার। তারপরে দেখো বিডি পথে, বিডি পথে কোন কারেন্ট গেছে, বিডি পথে যেখানে গেছে একটুখানি খেয়াল করো I2 আর I3, দেখো I2 I3 একই অভিমুখে, তাহলে এখানেও বসবে I2 প্লাস I3। I2 মানে কত বেরিয়েছে একটুখানি খেয়াল করো, এই দেখো I2 0.6, I3 কত বেরিয়েছে 2.26, তার মানে কত বেরোলো 2.86, এইটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। এডি পথে কত বেরিয়েছে, দেখো আমি সবকটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি, কারণ এটা হয়তো আমি দিয়েছি বিসি এডি এবি এডি, আমি কিন্তু সবকটা পথ উল্লেখ করছি। এডি পথে কত, এডি পথে কি হয়েছে, এডি পথ, এডি পথে আমরা যখন দেখব তখন দেখব কি I1 মাইনাস I3, I1 কত বেরিয়েছে I1 মাইনাস I3, I1টা কত বেরিয়েছে 2.08 মাইনাস I3 কত বেরিয়েছে 2.26, মানে মাইনাস 0.18 অ্যাম্পিয়ার। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার I1 মাইনাস I3 ধরলেন কেন, কারণ এইটা অল্টার, এটার বিপরীত গেছে। আমি I1টাকে মাথা ধরে I1 মাইনাস I3 করেছি, কিন্তু লুপ 3-র ক্ষেত্রে আবার I3 মাইনাস I1 করেছি। তুমি এটা যা তা খুশি ধরতে পারো, কারণ এই অ্যাম্পিয়ার ভ্যালু নেগেটিভ বা পজিটিভ এটা খুব একটা ক্যালকুলেশনের মধ্যে আসে না। সুতরাং এই যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, এই ক্যালকুলেশনটা কিন্তু এই যে সলিউশনটা তোমাদের বের করলাম, এত কঠিন করে সলিউশনটা না করে তোমরা কিন্তু ক্র্যামাক্স রুল দিয়েও এই সলিউশনটা বের করতে পারতে। নেক্সট প্রবলেমে আসি, যে দুটো কোষের সমান্তরাল সমবায়ের তুল্য তড়িৎচালক বল। এটা কিন্তু বইয়ে একরকমভাবে করা আছে, অনেক বইতে অনেক রকমভাবেই করা আছে, কিন্তু তোমাদের এখানে থিওরিটিক্যাল প্রবলেমকে তার সঙ্গে এবং কারশফের ল এর নিয়মটাকে আমি একদম পার্টিকুলারভাবে কোনো একটা জায়গায় কিভাবে বের করব, কোনো একটা আলাদা করে কোনো একটা বর্তনীতে কিভাবে বের করব, সেইটা বোঝানোর জন্যই কিন্তু আমি একটু অন্যভাবে এর ক্যালকুলেশনটা করেছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে এটাকে আইডিয়াল সেল ধরে এখানের আগে একটা রোটেশন ধরে নাও I1, আর এইখানে একটা আইডিয়াল সেল ধরে এর একটা রোটেশন ধরে নাও I2। এখানে বুঝতেই পারছো I1 I2 পরস্পরের বিপরীত, এখানে আর ছবি এঁকে মাথা খারাপ করার দরকার নেই। তাহলে মূল ক্যালকুলেশনে চলে আসি। আমি কোনো মূল প্রবাহ ধরে নেব না, আমি যে I1 I2 করছি সেই I1 I2ই আমার অস্ত্র। তাহলে প্রথম লুপে কি হবে, 1 নাম্বার লুপের কথা ভাবি, E1 মাইনাস E2, ঠিক আছে। E1 মাইনাস E2 কেন, এই যে E1 যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, E2টা কিন্তু দেখা যাচ্ছে কোষটাকে কাট করে যাচ্ছে, মানে কোষের ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, সেটা হতে পারে না, এর আগের দিনই আমি বলেছিলাম। তাহলে E1 মাইনাস E2, তাহলে I1 R1 প্লাস I1 R2। আর 2 নম্বর লুপের ক্ষেত্রে কি আসবে, E2 ইকুয়াল টু I2 ক্যাপিটাল R প্লাস I2 মাইনাস I1, কারণ I2 এর মাথা বলেছি, যেটা মেন ধরবো সেটা তার মাথা ধরে কাজ করতে হবে, তাহলে R2। তাহলে E1 মানে কি দাঁড়ালো, দেখো এই দুটোকে যদি তুমি জাস্ট যোগ করে দাও, এটা কেটে যায়, তাহলে E1 কি দাঁড়ায় I1 R1 প্লাস I1 R2 প্লাস I2 R প্লাস I2 R2 মাইনাস I1 R2। তাহলে দেখো I1 R2 I1 R2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত I1 R1 প্লাস I2 R প্লাস I2 R2। এবার তুমি এই ক্যালকুলেশনটাকে একটু অন্যভাবে লেখো, E1 ইকুয়াল টু I1 R1 প্লাস I2 R প্লাস I2 R2, আর E2টাকে লেখো I2 R প্লাস I2 R2 মাইনাস I1 R2। কোথা থেকে এগুলো পেলাম, দেখো এইটা পেয়েছি আমি এইখান থেকে, এই দেখো I2 R I2 R I2 R2 মাইনাস I1 R2।
আর এইটা পেলাম কোথা থেকে, এই যে এই দুটো যোগ করে যে সমীকরণটা E1 এর আমি নিয়েছিলাম সেই সমীকরণটাই জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা একটুখানি ভালো করে আগে দেখে নাও। এর পরের অঙ্কটা মানে পরের জায়গাটা কিন্তু খুবই সোজা। সেটা হচ্ছে এইটাকে আমি গুণ করব R2 দিয়ে, যেহেতু আমার যে কোনো একটা কারেন্টের জন্য সলিউশন বের করতে হবে, আর এইটাকে R2 দিয়ে গুণ করব, আর এইটাকে আমি গুণ করব R1 দিয়ে। যদি তাই করি তারপরে এই দুটো আগে দেখে নিই। R2 E1 ইকুয়াল টু I1 R1 R2 প্লাস I2 R2 প্লাস I2 R2 স্কোয়ার। আর এইটা কি দাঁড়াবে R1 E2 ইকুয়াল টু I2 R1 প্লাস I2 R1 R2 মাইনাস I1 R2 R1। তাহলে এই দুটো আগে যোগ করে দিই। আমি একটুখানি ওপরের দিকে তুলছি, ছবিটা হয়তো তোমাদেরকে আর দেখতে পাবে না, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে নিই, তারপর আমি তোমাদের ছবিটা নামিয়ে দিচ্ছি। প্লাস R1 E2 ইকুয়াল টু, দেখো I1 R1 R2, তার মানে এইটা আর এইটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি I2 R2 প্লাস I2 R1 প্লাস I2 R2 স্কোয়ার প্লাস I2 R1 R2। এবার এইখান থেকেই আমি এই ক্যালকুলেশনটাকে একটুখানি হয়তো হয়ে যাচ্ছে, দেখে নাও ঠিক করে। R1 E2 ইকুয়াল টু I2 R1 প্লাস R2 প্লাস I2 R2 R1 প্লাস R2। এবার এইটাকে R1 প্লাস R2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে R2 E1 প্লাস R1 E2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইকুয়াল টু I2 R প্লাস I2 R2। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটুখানি ভালো করে দেখে নিও। তাহলে এখানে পড়ে থাকলো কি E1 প্লাস R1 E2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এইখানে তুমি নিয়ে চলে এসো R প্লাস R2কে, যেটা ইকুয়াল টু I2 দাঁড়ালো। এই ক্যালকুলেশনটা একটুখানি দেখার চেষ্টা করো। এবার তুমি এই শুধু 2 নম্বর লুপের কথা ভাবো। দেখো এটাকে আমি 1 নম্বর লুপ ধরেছিলাম, এটাকে 2 নম্বর লুপ ধরেছিলাম। ছবিটা আবার আমি একটু নিচে নামাচ্ছি। প্রথম লুপটাকে আমি 1 নম্বর লুপ ধরেছিলাম এবং দ্বিতীয় লুপটাকে আমি 2 নম্বর লুপ ধরেছিলাম। এই লুপ কন্ডিশনটাকে আমরা যদি একটুখানি মানে রিভাইজড করার চেষ্টা করি 2 নম্বর লুপের কন্ডিশনটাকে, তাহলে কি দেখব সেটা আগে দেখি। 2 নম্বর লুপটাকে দেখলে বলতে পারবো ওই I2 কারেন্ট ওই 2 নম্বর লুপে যা দেবে তা হবে ওইখানে যে পরিমাণ তড়িৎচালক বল আমার কাজ করবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। কারণ 2 নাম্বার লুপে E1 মাইনাস E2 এইটা ফ্যাক্টরাইজ হয়ে যাচ্ছে। এই যে 2 নাম্বার লুপে আমি এই সমীকরণটা লিখছি বটে, কিন্তু এখানে কোনটা ফ্যাক্টরাইজেশন হয়ে যাচ্ছে এই 2 নাম্বার লুপটাতে। এই 2 নাম্বার লুপটাতে কিন্তু E1 আর E2 দুটোর ভূমিকাই কিন্তু যখন পুরো ক্যালকুলেশন করা হচ্ছে, 1 নাম্বার আর 2 নাম্বারের সলিউশন বের করা হচ্ছে, যখন প্রথমে ভাবা হচ্ছিল তখন নয়, কিন্তু I1 I2 যখন সলিউশন ভাবা হচ্ছে তখন কি হবে, এই দুটো সবকটা জিনিসই আমার কিন্তু ক্যালকুলেশনে চলে আসবে। তখন দাঁড়াবে কি এইটা ডিভাইডেড বাই ওই বর্তনীর মোট রোধ কত, এইটা। তাহলে এইটা যদি বর্তনীর মোট রোধের ক্যালকুলেশন হয় তাহলে এই জায়গাটা দেখো, তাহলে I2 মানে আর ইকুইভ্যালেন্ট বাই এটা। তার মানে এইখান থেকে আমার এইটা পরিষ্কার হয়ে গেল যে এই ইকুইভ্যালেন্টটা মানে হচ্ছে R2 E1 প্লাস R1 E2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটাই হচ্ছে দুটি কোষের সমান্তরাল সমবায়ে আমার তুল্য তড়িৎচালক বলের সমবায়। এবার এইখানে আমরা কি দেখছি যে এই দুটোর অভ্যন্তরীণ রোধ আমি দেখিয়েছি বা এমনি রোধ দেখিয়েছি, যে কোনো রোধ হিসাবেই ভাবতে পারি। তাহলে এই দুটো যদি আমি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হিসাবে দেখাই তাহলে এখানে R1 এখানে R2, তাহলে এই R1 R2 যদি সমান্তরালে থাকে তাহলে তার তুল্য রোধ কত হবে,
যদি কোষের সমান্তরাল সমবায়ে তুল্য তড়িৎচালক বল এটার জন্য এটা প্রযোজ্য হয়, তাহলে এই দুটোর ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? এই দুটোর ক্ষেত্রে তখন মানে দুটো রোধ সমবায়ের যে অভ্যন্তরীণ রোধ তাদের যে তুল্য রোধ R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এইভাবেও কিন্তু আমরা পুরো ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। তোমরা জাস্ট এটা একটুখানি ভালো করে দেখে নাও। আমি পুরো ছবিটা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম, ক্যালকুলেশনটা দরকার হলে স্টপ করে দেখে নাও। নেক্সট যে থিওরি, সেই থিওরিরই আমি একটা এক্সটেনশান দিয়েছি, কতগুলো 3টে এক্সটেনশান দিয়েছি। এক্সটেনশানগুলো আগে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। কোষ সমবায় তুল্য তড়িৎচালক বল কত? আমি এখানে নাম দিলাম E1 R1, এখানে নাম দিলাম E2 R2। তাহলে ক্যালকুলেশন আমরা কি হিসাবে দেখলাম যে R1 E2 প্লাস R2 E1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখানেও কি ক্যালকুলেশন হবে? দেখো, R1 মানে কত? 1, E2 মানে কত? 2, প্লাস R2 মানে কত? 2, আর E1 মানে কত? 3। দেখো, আর R1 প্লাস R2 মানে 1 আর 2, তাহলে 1 যোগ 2, তাহলে এটা হয়ে গেল 8-এর 3 মানে 2.66। তাহলে এইটা তুল্য তড়িৎচালক বল, এত ভোল্ট তুল্য তড়িৎচালক বল হিসাবে প্রযোজ্য হবে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্ক বলেছি এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত। একই জিনিস তোমাকে খালি একটু বোকা বানানোর জন্য জাস্ট বিভব পার্থক্য তড়িৎচালক বল না বলে আমি বিভব পার্থক্যটা বলে দিলাম। সেই একই ক্যালকুলেশন হবে। দেখো, আর আমি ফর্মুলা লিখছি না, তাহলে 2 ইন্টু 0.2 প্লাস 1.5 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 0.2 প্লাস 0.3। তাহলে 2 দুগুণে 4, 0.4 প্লাস এটা হবে 45 মানে 0.45 ডিভাইডেড বাই 0.5। তাহলে এদিকে হবে 0.85, 0.85, 0.5, এখানটা 0 লেখা হয়নি। তাহলে 5 17 85, এদিকে হচ্ছে তাহলে 1.7 ভোল্ট। এটা আমার ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একটুখানি ভালো করে দেখে নিও, খুব সাধারণ অঙ্ক, শুধু জাস্ট কথার পার্থক্য। এর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটায় বলেছে যে এই ধরনের দেখো দুটো কোষ পরস্পর বিপরীত মুখে লাগানো আছে, সুতরাং এখানে কিন্তু একটা কার্শফস লয়ের অ্যাপ্লিকেশান করতে হবে। কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আমি খুব সহজ অ্যাপ্লিকেশানের মাধ্যমে দেখাচ্ছি, সেটা একটু তোমরা বুঝে নাও। সেটা হচ্ছে, প্রথমে আমি এত কিছু ভাবতে যাব না। বলেছে প্রথম কোষটির প্রান্তীয় বিভব পতন কত, মানে এই কোষটার কথা বলা হয়েছে, প্রান্তীয় বিভব পতনটা কত হবে। তাহলে এর প্রথমে আগে আইটা বের করব। আই মানে কত? ই ডিভাইডেড বাই আর টোটাল। ঠিক আছে, তাহলে ই কত? ই মানে হচ্ছে প্রথমটাকে যদি আমি এইটাকে যদি আমি আইডিয়াল সেল ধরে নিই, তাহলে এটাকে ক্রস করে যাচ্ছে। দেখো, এই জায়গায় যদি আমি ধরে নিচ্ছি, এই দেখো এইভাবে যাচ্ছে, তাহলে এরটাকে ক্রস করে যাচ্ছে। তাহলে কাট করে গেলে এর কত হবে? 3.5 মাইনাস 2 ডিভাইডেড বাই আর টোটাল। আর টোটাল মানে কি হবে? আর টোটাল মানে 0.5, এখানে 4.5 মানে 5, আর একে 6। তাহলে এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে দাঁড়াচ্ছে 1.5 ডিভাইডেড বাই 6। তুমি এটা এখন রেখে দাও, এটা অ্যাম্পিয়ারে রেখে দাও, অসুবিধা নেই কিছু। এবার এই প্রথম কোষের আন্ডারে প্রান্তীয় বিভব পতন কত? আচ্ছা, আগে অভ্যন্তরীণ বিভব পতন দেখি। আইআর অভ্যন্তরীণ বিভব কত? 1.5 ডিভাইডেড বাই 6 ইন্টু 0.5। তাহলে এখানে 3 5 15, এখানে 10, তাহলে এটা 8 8 8 উপরে যাচ্ছে 1000 100, তাহলে হচ্ছে 0.125। এত ভোল্ট হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন। আর তাহলে এই ব্যাটারিটার আন্ডারে আমি কত ভোল্ট পাচ্ছি? এইটা পাচ্ছি প্রথমে অভ্যন্তরীণ বিভব পতন। আর তাহলে আমরা আবার কি জানি যে ভি ইকুয়াল টু প্রান্তীয় বিভব পতন চেয়েছে, তড়িৎচালক বল দেওয়া আছে প্লাস আইআর। তাহলে ই কত? 2 প্লাস 2.125, তার মানে 1.5, তাহলে 2 আর এটা
2.125 ভোল্ট। এই ক্যালকুলেশনটা একটুখানি ভালো করে দেখে নিও, কিছুই নেই কিন্তু তবুও আমাদের বোকা বানানোর জন্য কিন্তু এত বড় একটা ইয়ে করা হলো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে এই ধরনের সমস্যা আরও পৌঁছে যায় এবং তোমরা তোমাদের সমস্যা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো। আজকের মতো এটুকুনি, ধন্যবাদ।